যেখানে প্রেম নিষিদ্ধ। ইশরাত জাহান জেরিন, পর্ব 29। পরদিন দুপুর 12টা। কলেজের ক্লাস শেষ হতে না হতেই মীর এভিয়েশনের ব্ল্যাক এসইউভি গাড়িটা সাজকে সোজা মীর বাড়ির সদর দরজায় এনে নামিয়ে দিল। কলেজের গেটে আজ আজানের পাঠানো 4জন বডিগার্ড চিলের মতো চোখ রেখে দাঁড়িয়েছিল, যার কারণে সাজ আজ স্বাধীনের কাছে ঘেঁষতে পারেনি, গ্যাসের সুযোগ হয়নি। ফুচকা খাওয়াতেও দূর দূর থেকে একটা ইশারা করারও সুযোগ হয়নি। বিকেল 4টের দিকে সাজ নিজের ঘরের বিছানায় উপর হয়ে শুয়ে আছে। নিজের ভাগ্যকে আর মীর আরজানের সামনে অভিশাপ দিয়ে যাচ্ছিল। তার রাগটা অন্যান্য অন্যায্য ছিল না। কলেজে সেই স্বাধীন, যাকে নিয়ে সে মনে মনে কত ফুচকা উৎসবের স্বপ্ন বুনেছিল, সে আজ সকালে কলেজের গেটে আরজানের পাঠানো 4জন কালো কোট পরা জমদূতের মতো বডিগার্ড দেখেই এমন ভয় পেয়েছে যে সাজের নতুন নাম্বারটাই চিরতরে ব্লক করে দিয়েছে। শুধু তাই নয়, আরফিদের কাছ থেকে শোনা গেছে স্বাধীন নাকি আজই কলেজ পরিবর্তন করে প্রিন্সিপালের রুমে টিসির আবেদন জমা দিয়ে গেছে। ফটকা, এক নাম্বারের কাপুরুষ। 4জন বডিগার্ড দেখেই লাইফ থেকে ইস্তফা দিয়ে দিল। সাজ বালিশে আর একটা ঘুষি মেরে ফুপিয়ে উঠল। আর ওই হিটলার কসাই আমার জীবনের সব সুখ যে এমনভাবে কেড়ে নিল, ওনার কি একটু অনুশোচনা নেই? আমি মরে যাব। আমি না খেয়ে এই ঘরে একদম শুকিয়ে কাঠ হয়ে যাব। তখন বুঝবে মীর আরজান। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। সাত চোখ মুছে আরও জোরে চাদর মুড়ি দিল। আমি কারোর সাথে কথা বলবো না। আম্মু, তুমি চলে যাও এখান থেকে। আমি আম্মু নই রে সাজ, আমি তোর একমাত্র শুভাকাঙ্ক্ষী আরভিদ। দরজা ঠেলে আরভিদের ভেতরে ঢুকলো। তার বগলের যথারীতি সেই চামড়ার ডায়েরি। সে ধীর পায়ে এসে সাজের বিছানার পাশে বসলো। পলিটিক্যাল সায়েন্স নতুন আপডেট শুনতে চায়। তোর ওই স্বাধীনের পলিটিক্যাল ক্যারিয়ারে আজ সকালের মীর এভিয়েশনের আইটি ল্যাব আর সিকিউরিটি ফোর্সের যৌথ প্রয়োজন খতম হয়ে গেছে। ছেলেটা এখন ঢাকা ছেড়েই পালাচ্ছে। সাজ চাদর সরিয়ে উঠে বসল। তার চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো লাল। ও একটা কাপুরুষ আরভিদ ভাইয়া। কিন্তু আরজান ভাইয়া কেন এমন করলো? আমার কি নিজের একটা বন্ধু রাখার অধিকার নেই? আরভিদ ডায়েরিটা খুলে কলম ঘোরাতে ঘোরাতে বলল, অধিকার তো পুরোই আছে, তবে তুই যাকে বন্ধু ভাবছিস সে আসলে একটা ফটকা। আরজান ভাইয়ার সিকিউরিটি ড্রিল সহ্য করার ক্ষমতা ওর ডিএনএতেই ছিল না। তুই বরং স্বাধীনের চোখ ভুলে গিয়ে নিজের স্বার্থের দিকে নজর দে। আমি খাবো না। আমি উনুনমুখী হয়ে উপোস করব। সাজ আবার শুয়ে পড়ার চেষ্টা করতেই সাইরা শেখ ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। হাতে তার একটা স্মার্টফোন, স্ক্রিনে অডিও কল সচল। ওরে সাজ, জলদি ওঠ, দেখ তোর নানি আর খালারা লাইনে আছে। গ্রামের বাড়িতে মেজো খালার মেয়ের বিয়ে ধুম লেগে গেছে। সবাই তোকে দেখার জন্য চিল্লামিল্লি করছে। সাইরা শেখ জোর করে ফোনটা সাজের মুখের সামনে ধরল। সাজ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিতে চাইল। আমি কোনো বিয়েতে যাব না আম্মু, আমি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ। সাজের কথা শেষ হলো না, অডিও কলের ওপাশ থেকে তার গ্রামের পুরো লবি দেখা যাচ্ছিল। নানি, খালা, মামাতো বোনদের হাসির হুল্লোড়ের মাঝেই ফুট করে ক্যামেরাটা ঘুরে গেল ওয়ার্ড্রোপের দিকে। সেখান থেকে চকচকে সাদা পাঁচড়া গাড়ি এসে থামলো। আর গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখা মাত্রই সাজের মুখের মানসিক ভাবে অসুস্থ এক্সপ্রেশনটা এক সেকেন্ডেই ভ্যানিশ হয়ে গেল। লম্বা, ফর্সা, ছিপছিপে গড়ন, পরনে একটা হালকা নীল রঙের লিলেন শার্ট, হাতা দুটো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো, চোখে দামি সানগ্লাস আর চুলের কাটিংটা একদম ঢাকার নামি সেলুনের মতো স্টাইলিশ। সে গাড়ি থেকে নেমে অত্যন্ত মার্জিতভাবে হাসলো এবং বয়স্কদের সালাম টুকে ভেতরে চলে গেল। সাজের চোখ দুটো চশমা ছাড়াই বড় বড় হয়ে গেল। তার বুকের ভেতরের ড্রাম বাজানোটা, যা এতক্ষণ স্বাধীনের চোখ বন্ধ ছিল, তা এখন এক অন্য রিদমে বাজতে শুরু করলো। সে এক লাফে বিছানায় উঠে বসে মায়ের এক হাতে ফোনটা কেড়ে নিল। আম্মু, আম্মু, ওই নীল শার্ট পরা ছেলেটাকে? অডিও কলের ওপাশ থেকে সৌর্য খালা হেসে উঠলেন। ওরে সাজ, চিনতে পারিসনি? ও তোর ছোট খালার ননদের বড় ছেলে আদিব। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে মাত্র গত পরশু দেশে ফিরেছে। এই বিয়েতে ওই তো সব মেইন ম্যানেজমেন্ট দেখছে। আদিব? সাজ মনে মনে নামটা উচ্চারণ করলো।
কোথায় সেই ঢাকার ফুটপাথের ধুলাবালি মাখা সাইকেলের প্যাডেল ধরে ঘোড়া স্বাধীন, আর কোথায় মেলবোর্ন ফেরত সিভিল ইঞ্জিনিয়ার আদিব? স্বাধীনের জন্য জমানো 1 বছরের গভীর শোক সাজের মন থেকে তখন 0.5 সেকেন্ডে কর্পূরের মতো উড়ে হাওয়া হয়ে গেল। সে সাথে সাথে ফোনটা মায়ের হাত থেকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আম্মু, আমরা কবে যাচ্ছি গ্রামে? মেজো খালের বিয়ে বলে কথা। সরি, তার ঘরের একমাত্র মেয়ের বিয়ে, আর আমি ঢাকায় এই 4 দেয়ালে বন্দি থাকবো? এইটা তো আমাদের ফ্যামিলির ভ্যালুজের বাইরে। আমি এখনই বেগ গোছাচ্ছি। সাইরাস শেখ মেয়ের এই চটজলদি হৃদয়ের পরিবর্তন দেখে হা হয়ে রইলেন। আরবিদ পাশে বসে ডায়েরিতে খসখস করে লিখল, মিশন পিলুগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা, ফটকা প্রেমিকের পতন, মেলবোর্নের সিভিলের উত্থান। বিকেল 5টা। মিরবাড়ির বিশাল লিভিং রুমে আজ আবার চা চক্র বসেছে। তবে আজকের চা চক্রের আবহাওয়াটা একটু ভিন্ন। আরজান মীর সোফায় মাঝখানে বসে ল্যাপটপে মীর অ্যাভিয়েশনের আগামী সপ্তাহের শিডিউল দেখছিল। তার পরনে কালো শার্ট, চোখে চশমা। ঠিক তখনই সাদ ছিঁড়ে বেয়ে নেমে এলো। তার গায়ে এখন আর সেই সাধারণ 3 পিস নেই, একটা সুন্দর সুতির কুর্তি, চুলে চমৎকার একটা পনিটেইল এবং মুখে এক চিলতে চটপটে হাসি। তার পেছনে আরবিদ এবং আবরাজ দুটো বড় বড় ট্রলি ব্যাগ নিয়ে নামছে। বড় চাচা আফজাল শাহরিয়ার চায়ে চুমুক দিয়ে বললেন, কিরে সাজুমা, এত বড় বড় ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সাজ আরজানের দিকে আর চোখে একবার চাইলো। আরজান ল্যাপটপ থেকে চোখ তোলেননি, কিন্তু তার টাইপিং এর গতিটা একটু কমে গেছে। সাজ গলাটা একটু উঁচিয়ে বলল, বড় বাবা, গ্রামে মেজো খালার মেয়ের বিয়ে, পুরো পরিবার যাচ্ছি। আমিও যাচ্ছি, অনেকদিন গ্রামে যাওয়া হয় না তো, তাই একটু রিফ্রেশমেন্ট দরকার। সাইরা শেখ আরজানের দিকে তাকিয়ে বললেন, বাবা আরজান, তুই তো মেয়ের বাড়ির বড় ছেলে, তুই না গেলে গ্রামের মানুষ কি বলবে? তুইও চল আমাদের সাথে 2 দিনের জন্য। ল্যাপটপটা না হয় ওখানেই চালাবি। আরজানের অত্যন্ত শান্তভাবে ল্যাপটপটা বন্ধ করলো। চশমাটা খুলে টেবিলের উপর রেখে সে সোফায় হেলান দিয়ে বসলো। তার সেই তীক্ষ্ণ ধারালো চোখ দুটো সোজা গিয়ে পড়লো সাজের মুখের ওপর। সাজের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল, কিন্তু মেলবোর্ন ফেরত আদিবের চেহারাটা মনে আসতেই সে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রইল। আমার আগামী সপ্তাহে মীর এভিয়েশনে একটি আন্তর্জাতিক ডেলিগ্রেশনের সাথে মিটিং আছে। আচানক কণ্ঠস্বর লিভিং রুমের 4 দেয়ালে ধাক্কা খেলো। আমার ঢাকার বাইরে যাওয়া সম্ভব নয়। আর সাজ, তোর শরীর কাল রাত থেকে খারাপ ছিল, গ্রামের ধুলোবালিতে তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই ঢাকাতেই থাকবি। আরজান এই সরাসরি না শুনে সাজের ভেতরে জেদটা এবার দাও দাও করে চলে উঠলো। সে এক কদম এগিয়ে গিয়ে বলল, আমার শরীর একদম ঠিক আছে আরজান ভাইয়া, আর গ্রামে তো কোনো বহিরাগত নেই, সবাই আমাদের ফ্যামিলির, মেজো খালার বাড়ি, আর আমার নিজের খালাতো মামাতো ভাইয়েরা থাকবে। মেলবোর্ন থেকে আদিব ভাইয়া এসেছে, উনি তো পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট করছে, আমাদের কোনো কষ্টই হবে না, আমি যাবই। আদিব ভাইয়া নামটা সাজের মুখে শুনতেই আরজানের ডান হাতটার চালটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। ঘরের বাকিরা হয়তো খেয়াল করেনি, কিন্তু আরফিদের তীক্ষ্ণ নজর সেটা মিস করলো না। আরজান চায়ের কাপটা অত্যন্ত ধীরালয়ে পিরিচের উপর রাখলো। পিরিচ আর কাপটা টুং শব্দটা আজ একটু বেশি শোনালো। আমি যখন একবার বলেছি যাবি না, তার মানে যাবি না। আরজানের গলার স্বর এবার আরো নিচু হলো, আমি যাব, আমি জাস্ট যাব। সাজ এবার আরজানের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমি শুধু মীর অ্যাভিয়েশনের ডিটেক্টর, আমার লাইফের ডিটেক্টর নন। পুরো লিভিং রুমে পিনপতার নীরবতা নেমে এলো। মিরবাড়ির কোনো ছেলেমেয়েরা এত বড় সাহস পর্যন্ত হয়নি যে আরজানের সিদ্ধান্তের ওপর কথা বলে। আবরাজ আর রাজ ভয়ে নিজেদের ঢোক গিলল। আরজান সোফা ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার সেই বিশাল দীর্ঘ অবয়বটা সাজের সামনে এসে দাঁড়াতেই সাজ একটু পিছিয়ে গেল, কিন্তু তার চোখের জেদটা কমলো না। আরজান কিছু বলার আগে ড্রয়িং রুমের পর্দা ছিঁড়ে ভেতরে 1 ম্যান আর্মি হিসেবে প্রবেশ করলো মিরবাড়ির অঘোষিত খলনায়ক চিকু পাখি। চিকু উড়ে এসে সোজা চাচা আরজান হোসেনের টাকের উপর বসে পড়ল। পা দুটো একটু চুলকে নিয়েই সে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, আদিব হ্যান্ডসাম, আদিব ব্লু শার্ট, সাজের নতুন বর, আরজান পচা, আরজান বুড়ো। ওই বজ্জাত পাখি,
তোকে আমি আজ মেরেই ফেলবো। আবরাজ ছোপায় কুশন হাতে নিয়ে চিকুর তাড়া করতে গেল, কিন্তু চিকু সেখান থেকে উড়ে গিয়ে সোজা বড় চাচি নাজিরা ওয়ালিদের পানের বাটির উপর বসে পড়লো। তার ডানা ঝাপটে চেঁচালো, আজান একা, আরজান জেলাস, আরজান জেলাস। এই মুহূর্তে পুরো লিভিং রুমের তাপমাত্রা যেন হিমাঙ্গের নিচে নেমে গেল। সাজের মনে হলো সে এখনই মেজে ফাঁক করে ভেতরে ঢুকে যাবে। সে আরজানের দিকে তাকাতেই দেখলো আরজানের ফর্সা মুখটা রাগে তীব্র অধিকার বোধে মুহূর্তেই থমথমে হয়ে উঠেছে। আরবিতে এবার সুযোগ পেয়ে মুচকি হেসে তার ডায়েরিটা খুলল। ছাদে এবং অডিও কলে প্র্যাকটিক্যাল সায়েন্সের এক নতুন থিওরি আবিষ্কৃত হয়েছে। আদিপ থিওরি, বিস্তারিত আরজান ভাইয়া ভালো বলতে পারবেন। আরজান আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। সে নিজের ল্যাপটপ হাতে নিয়ে অত্যন্ত শান্ত কিন্তু ভারী কদমে সিঁড়ি দিয়ে নিজের স্টাডি রুমের দিকে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, গাড়ি কাল সকাল 6টায় ছাড়বে। যার যাওয়ার ইচ্ছা সে যেতে পারে, আমার কোনো মাথা ব্যথা নেই। আজান এই চরম উদাসীনতা আর রাগ দেখে সাজের বুকের ভেতর কেমন যেন এক ফাঁকা অনুভূতি হলো। লোকটা এত জেদ ধরে চলে গেল কেন? সে কি আসলেই জেলাস, নাকি সে সাজকে আর শাসন করতে চায় না? কিন্তু আদিবের সেই হ্যান্ডসাম চেহারাটাও কথা ভেবে সাজ নিজেকে বোঝালো, যাকে হিটলার ঢাকাতেই থাকুক, আমি গ্রামে গিয়ে মনে সুখে ফুচকা আর রসগোল্লা খাবো। পরদিন দুপুর 2টো। মীর পরিবারের 3টে বড় বড় গাড়ি অবশেষে পীরপুর গ্রামের সাজের খালাদের সেই বিশাল জমিদার বাড়িতে এসে পৌঁছালো। চারদিকে সবুজ গাছপালা, পুকুরঘাট আর ঢাক ঢোলের সাথে বিয়ের সানাইয়ের শব্দে পুরো বাড়ি মুখরিত। ঢাকা থেকে এসে গাড়ি থেকে নামতেই সাজের ফুসফুসটা একরাশ তাজা বাতাসে ভরে গেল। মনে মনে ভাবলো, যাক, অবশেষে সেই খাঁচার থেকে মুক্তি। কিন্তু গাড়ি থেকে নেমেই সাজের চোখ দুটো চিল্লামিল্লি আর মানুষের ভিড়ের মাঝে শুধু সেই অডিও কলে দেখা মেলবোর্ন ফেরত আদিবকে খুঁজতে শুরু করলো। বেশিক্ষণ খুঁজতে হলো না। বাড়ির সামনে বিশাল প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আদিব তখন ডেকোরেশনের লোকদের ডিটেকশন দিচ্ছিল। আজ তার পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি, কোনোই পর্যন্ত হাতা গোটানো। রোদে ফর্সা মুখটা একটু লালচে হয়ে আছে, কপালে হালকা ঘামের বিন্দু। সাজ নিজের ওড়নাটা একটু ঠিক করে মুখে তার সবচেয়ে কিউট হাসিটা ঝুলিয়ে ধীর পায়ে প্যান্ডেলের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আদিব ভাইয়া। আদিব হাতে থাকা ডেকোরেশনের রশিদ থেকে চোখ তুলে তাকালো। সাজকে দেখা মাত্রই তার মুখে এক চমৎকার ভদ্র হাসি ফুটে উঠল। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই সাজ, ছোট খালামণির তোমার কথা মেলবোর্নে থাকার সময় প্রায় বলতেন। ছবিতে যেমন দেখেছি তুমি সামনাসামনি তার থেকে অনেক বেশি কিউট। মেলবোর্ন ফেরত সিভিল ইঞ্জিনিয়ারের মুখে সরাসরি কিউট শব্দটা শুনে সাজের মনে হলো সে ঢাকার আকাশ ছেড়ে এক লাফে মেলবোর্নের আকাশে উঠছে। সে লাজুক হেসে বলল, ধন্যবাদ আদিব ভাইয়া, গ্রামে এসে খুব ভালো লাগছে। ঢাকার ওই একঘেয়ে পরিবেশ, চারদিকে করা ডিটেকশন, জাস্ট দম বন্ধ হয়ে আসছিল। আদিব মৃদু হেসে বলল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, শহরের জীবনটা বড্ড যান্ত্রিক। আচ্ছা সাজ, তুমি ভেতরে গিয়ে একটু রেস্ট নাও, আমি জাস্ট এই লাইটিংয়ের লোকটাকে বিদায় দিয়ে আসছি। সাজ ভেবেছিল আদিব হয়তো তাকে সাথে নিয়ে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাবে, কিন্তু না। আদিব কথাটা বলেই উল্টো করে জেনারেটর অপারেটরদের দিকে তীরের মতো ছুটে গেল। সাজের মুখের হাসিটা একটু থমকে গেল। এরপর শুরু হলো আসল যুদ্ধ। কেটে গেল পুরো 2টো দিন, কিন্তু এই 2টো দিনের সাজের ডায়েরিতে আদিবের সাথে শান্তিতে 2টো কথা বলার মতো পাতা যুক্ত হলো না। বিয়েবাড়ির মূল কারণ থেকে শুরু করে কাচ্চির আলুর হিসাব সবকিছু তদারতিতে আদিব একা একা এক পায়ে খাড়া। সে এতটাই বিজি যে সাজের দিকে আলাদা করে ফিরে তাকানোর কোনো ফুরসত নেই তার। প্রথম দিন বিকেলে সাজ দেখলো আদিব পুকুর ঘাটে তাকে দিকে তাঁবু টানানোর তদারতি করছে। সাজ একটা কাচের গ্লাসে ঠান্ডা লেবুর শরবত নিয়ে ধীর পায়ে সেখানে গেল। ভেবেছিল শরবতটা দিলে আদিব অন্তত একটু বসবে, 2টো কথা হবে, গল্প হবে। সাজ গিয়ে মিষ্টি গলায় বলল, আদিব ভাইয়া, রোদে অনেক খাটছেন, এই শরবতটা একটু। আদিব এক হাতে জেনারেটর হাতে টানতে টানতে অন্য হাতে গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করলো। তারপর গ্লাসটা সাজের হাতে ফেরত দিয়ে বলল, থ্যাঙ্কস সাজ। সাজ, লাইফ সেভার। ওই ডেকোরেটর ভাই, পর্দাটা ওপাশে টানুন বলেই সে আবার উধাও। সাজ গ্লাসটার হাতে নিয়ে বোকার মতন দাঁড়িয়ে রইল। দ্বিতীয় দিন সকালে সাজের জেদ আরও বেড়ে গেল। মেয়ের বাড়ির কোনো মেয়েকে কেউ এভাবে ইগনোর করতে পারে? সে আজ চমৎকার একটা সুতির কুর্তি পরল,
চুলে হালকা আগলা একটা খোপা করলো। সারাটা দিন সে আঠার মতো আদিবের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। আদিব তখন হলুদের ঢালা সাজাতে তদারতি করতে লিভিং রুমে এলো। সাজ সেখানে গিয়ে খালাদের পাশে বসে জোর করে আলপনা আঁকার বাহানা করলো যাতে আদিবের নজর পড়ে। আদিব রুমে ঢুকলো ঠিকই, কিন্তু তার চোখ শুধু ডালার সংখ্যার দিকে। সে খালাকে উদ্দেশ্য করে বলল, মেজো খালা, ডালা তো একটা কম লাগছে, আমি একটু বাজারে যাচ্ছি। যাওয়ার পথে সাজের দিকে তাকিয়ে কিছু একটা সৌজন্যমূলক মাথা ঝুঁকিয়ে বলল, কুর্তিটা সুন্দর সাজ, বেচো এটুকি। মেলবোর্ন ফেরত সিভিল ইঞ্জিনিয়ারে এত চরম প্রফেশনাল ব্যস্ততা আর পাত্তা না দেওয়ার ভাব দেখে সাজের ইগোতে এবার বড়সড় ধাক্কা লাগলো। সে মনে মনে ফুঁসতে লাগলো, এই ছেলেটা কি কোনো ফিলিংস নেই, নাকি মেলবোর্নের ছেলেরা রোবট হয়? গায়ে হলুদের মাত্র কয়েক ঘন্টা আগে সুযোগটা এলো। প্যান্ডেলের এক কোণে সেখানে আমবাগানের সীমানা শুরু হয়েছে। সেখানে ডেকোরেশনের কিছু বড় বড় কার্টুন রাখা ছিল। চারপাশটা তখন তুলনামূলক একটু নিঝুম। আদিব সেখান থেকে একটা কাঠের চেয়ারে বসে অত্যন্ত ক্লান্ত ভঙ্গিতে কপালে হাত দিয়ে তালিকা মেলাচ্ছিল। সাজ নিজের সবটুকু অভিমান জমানো আর চটপটে ভাবটা এক করে ধীর পায়ে কার্টুনের আড়াল থেকে বেরিয়ে এলো। আদিব ভাইয়া, আপনি তো দেখছি একাই পুরো পিলুগ্রাম মাথায় করে রেখেছেন। মেলবোর্নের সিভিল ইঞ্জিনিয়ার কি এর চেয়েও কঠিন? আদিব খাতা থেকে চোখ তুলে সাজকে একটু দেখে চমকে উঠল। তারপর তার চোখে ক্লান্ত মুখে একটা চওড়া হাসি ফুটল। আরে সাজ, এসো। বিশ্বাস করো, মেলবোর্নে বড় বড় ব্রিজের ডিজাইন করাও সহজ, কিন্তু এই বিয়েখানা খালা মামাদের লজিক মেলানো অসম্ভব। জাস্ট এক্সাইটেশন। আদিব একটু রিল্যাক্স মুডে দেখে সাজের বুকটা হালকা হলো। সে একটু কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ওখানকার লাইফস্টাইল কেমন ভাইয়া? আমাদের মতো সারাক্ষণ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকতে হয় না তো? না, ওখানে সবাই স্বাধীন, হাসলো আদিব। যার যার নিজের মতো লাইফ। দারুণ তো, সাজের মনে মনে ভাবলো। এতক্ষণে একটা ভালো টপিক পাওয়া গেছে। সে চট করে পকেট থেকে নতুন আইফোনটা বের করলো। চাঁদের আলো আর বিকেলের গোধূলির আলো মিশেলে চারপাশটা তখন চমৎকার দেখাচ্ছিল। সাজ একটু দূরে আদুরে গলায় বলল, আচ্ছা আদিব ভাইয়া, এই দুদিনে তো আপনি আমার দিকে তাকানোর সময় পাননি। একটা মেমোরি তো রাখা চাই। তাহলে আলোটা খুব সুন্দর, এখানে আলোটা খুব সুন্দর, চলুন একটা সেলফি তুলি। আদিব তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা দ্রুত নাও, 5 মিনিট পর আবার জেনারেটর চেক করতে হবে। আদিব সাজের ঠিক পাশ ঘেঁষে এসে দাঁড়ালো। দুজনের কাঁধ প্রায় স্পর্শ করেছে। সাজ স্ক্রিনে আদিব আর নিজের মুখটা ফোকাস করে যেই না ক্যামেরার বাটন প্রেস করতে যাবে, ঠিক তখনই আমবাগানের কাঁচা রাস্তার ওপর একটা কান ফাটানো তীব্র ব্রেকের শব্দ হলো। একটা বিশাল কুচকুচে কালো ব্ল্যাক এসইউভি গাড়ি ধুলোর ঝড় উড়িয়ে ঠিক তাদের পায়ের সামনে এসে দাঁড়ালো। এমনভাবে থামলো যেন 1 ইঞ্চি এগোলে একটা অ্যাক্সিডেন্ট হতো। ধুলোয় চারপাশটা এক মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। গাড়ি দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল, আর গাড়ি থেকে যিনি নামলো তাকে দেখা মাত্রই সাজের হাতের দামি আইফোনটা মেঝেতে লুটিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। তার হাতের তালু 1 সেকেন্ডের ঠান্ডা হয়ে গেল। মীর আরজান শান। তার পরনে অফ হোয়াইট রঙের একটা সাদা সুতি জামদানির পাঞ্জাবি, যার হাতা দুটো কোণই পর্যন্ত অত্যন্ত নিখুঁতভাবে গোটানো। চোখে সেই চেনা ব্ল্যাক সানগ্লাস। তার ফর্সা মুখটা দুপুরের কড়া রোদে আর রাগে একদম তামাটে হয়ে আছে। তিনি গাড়ি থেকে নেমে 1 সেকেন্ডের জন্য সাজ আর আদিবের মধ্যকার সে কয়েক ইঞ্চির দূরত্বের দিকে তাকালেন। সেই চাহনিতে এত তীব্র এক চাবুকের শাসন আর রাগে স্ফুলিঙ্গ ছিল যে আদিব কেমন যেন এক অজানা শঙ্কায় এক কদম পিছিয়ে গেল। সাজের মুখে সব হাসি, মেলবোর্নের স্বপ্ন এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। সে ভয়ে এক এবং চরম বিস্ময়ে কাঁপা গলায় বলল, আরজান ভাই, আপনি? আপনার না মীর এভিয়েশনের জরুরি আন্তর্জাতিক মিটিং ছিল? আরজানের সানগ্লাসটা খুলে অত্যন্ত ধীরালয়ে শার্টের পকেটে রাখলো। তার সেই তীক্ষ্ণ ধারালো চোখ দুটো এখন সাজের চোখের মনির ওপর স্থির। সে অত্যন্ত মার্জিত কিন্তু বরফ শীতল গলায় বললেন, মিটিং বাতিল করা হয়েছে। মীর বাড়ির মেয়েরা ঢাকার বাইরে এসে কার পেছনে 2 দিন ধরে চাতক পাখির মতো ঘুরঘুর করছে, কার জন্য লেবুর শরবত বইয়ে আর কার সাথে আম বাগানের কোনায় সেলফি তুলছে, সেই সিকিউরিটি
অডিট করাটা মীর আভিয়েশনের মিটিংয়ের চেয়েও অনেক বেশি জরুরি। আরজানের এই সরাসরি অ্যাটাকে সাজের মুখটা লাল হয়ে গেল। সে যে দুদিন ধরে আদিবের পেছনে ঘুরছিল, লোকটা ঢাকায় বসে সেই খবর পেয়ে গেছে। আদিব পরিস্থিতি একটু হালকা করতে এগিয়ে এলো। সে ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলল, ভাইয়া আমি আদিব, ছোট খালামণির ননদের। আজানের আজান আদিবের বাড়িয়ে দেওয়া হাতের দিকে একবার চাইল, কিন্তু নিজের হাত পকেট থেকে বের করলো না। সে কেবল নিজের দীর্ঘ অবয়বটা নিয়ে সোজা আদিবের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও ভারী গলায় বলল, আমি জানি তুমি কে। মীর বাড়ির সীমানার ভেতর কার কতটুকু পারমিশন আছে আর কার এত্রিয়ার কতটুকু, সেটা আমি ভালো করেই ম্যাপ করে এসেছি। সাজ, দাদুমণিকে ডাকো। ভেতরে দাদুমণি তোকে ভেতরে ডাকছেন, এখনই যা। সাজের চোখে জল চলে এলো। এই লোকটা ঢাকা থেকে এই পিলুগ্রামেও চলে এসেছে তার স্বাধীনতা ধুলোয় মিশিয়ে দিতে। সে নিজের ভেতরের সবটুকু জেদ এক করে পা ঠুকে বলল, আমি যাব না, আমি আদিব ভাইয়ের সাথে কথা বলছি। আজান এক কদম এগিয়ে এলো। দুজনের মাঝে এখন 1 ইঞ্চির দূরত্ব। আজানের শরীর থেকে বের হওয়া সেই চড়া দামি পৌহুট ওউড পারফিউমের চেনা ঘ্রাণে সাজের মাথাটা আবার ঝিমঝিম করে উঠল। আরজান অত্যন্ত নিচু ফিসফিসানি অথচ চূড়ান্ত বিপজ্জনক কণ্ঠে বলল, যদি নিচে হেঁটে ভেতরে না যাস সাজ, তবে সবার সামনে তোকে কোলে তুলে ভেতরে নিয়ে যেতে আমার 1 সেকেন্ডও লাগবে না। মীর আরজানের ডিরেকশন ভাঙার সাহস এই পিলুগ্রামে অন্তত কারণ নেই। চয়েস ইজ ইয়ার্স। আরজানের চোখের সেই তীব্র পাগলাটে অধিকার বোধ আর গলার ভেতরের নাম না জানা দম বন্ধ করা মায়া দেখে সাজের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে আর একটা শব্দ উচ্চারণ করার মতো সাহস পেল না। সে আদিবের দিকে একটা চরম অপ্রস্তুত ও করুণ দৃষ্টি নিয়ে তীরের মতো দৌড়ে ভেতরের বাড়ির দিকে চলে গেল। আদিব পুরো ঘটনা দেখে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরজান আদিবের দিকে ফিরে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, মেলবোর্নের সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট আদিব। বিয়েবাড়ির জেনারেটর আর ডেকোরেশনের ওখানেই মন দাও। মীর বাড়ির ভেতরে স্ট্রাকচার অনেক বেশি জটিল, এটা হ্যান্ডেল করার মতো ব্যাকআপ তোমার নেই। কথাটা বলেই আজান ধীর পায়ে ভারী কদমে ভেতরে বাড়ির দিকে হেঁটে গেল। আর আমবাগানের এক কোণে দাঁড়িয়ে আদিব শুধু নিজের কপালে জমা ঘামটুকু মুছতে লাগলো। চলবে, আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।